প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জীবন্ত কিংবদন্তি বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ডক্টর মতিন রহমান, যিনি আমাদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম নাসরিন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আর আপনাকে দেখলে আমাদের ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে? অবশ্যই আপনি ভালো লাগার মতো একজন তোমাকে দেখলে আমার ভালো লাগে। স্যার অনেক তুমি আমার কত ছবিতে কাজ করছো, কত সুন্দর সুন্দর অভিনয় করছো। সেই মনে আছে আমরা নাইমের ছবিতে কোথায় গেছিলাম, সেই করটিয়া তোমাকে নিয়ে গেলাম। জি স্যার, এই স্মৃতিগুলো মনে পড়ে তোমাকে দেখলে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই গল্পগুলোই শুনতে চাই, আপনার এই শাবনাজ, নাইম ভাই, শাবনূর, এই যে তাদের মতো শিল্পীদেরকে নিয়ে আপনি কাজ করেছেন, এখন তারাও চলচ্চিত্র থেকে অনেক দূরে স্যার, আপনিও প্রায় অনেক দূরে স্যার। বিষয়টা কি, বিষয়টা তো এক যে পথে আমরা হাঁটি, আমরা সবসময় যদি এক পথ দিয়ে চলতে চাই, পৃথিবীতে একটা নিয়ম নাই। একসময় পথের শেষ হবে, মানুষের শেষ হবে, ওই পথে নতুন পথিক আসবে। জি স্যার। তা আমরা হয়তো শেষ প্রান্তে, পথের শেষ প্রান্তে চলে গেছি। আমি একা না, আমার সাথে যারা আছে হয়তো অনেকেই চলে গেছে। তো আমাদের যে পথটা ছিল, তোমার সাথে যে পথটা আমাদের ছিল, খুবই আনন্দের, খুবই মধুর এবং খুবই, আমি যদি বলি কি, মানে এটা এই সম্পর্কটাকে বোঝানো যাবে না। আমাদের চলচ্চিত্রে এত কথা বলে মানুষ যে আমরা নারী প্রীতি, আমাদের নারীদের সাথে আমাদের সম্পর্ক অন্যরকম। আমি এটা মানতেই পারি না। তোমরা যখন আমাদের সাথে কাজ করো তখন মনে হয় যে পরিবারের সবচেয়ে আপনজন আমার সাথে কাজ করছে, কারণ সে আমার কমান্ড শুনতেছে, তাই না? আচ্ছা তুমি বলো, আমার যদি 50 বছরের সংসার হয়, তা আমি 30 বছর তো তোমাদের সাথে সংসারে কাটিয়েছি। জি স্যার। তোমরা আপন নাকি আমার সংসারে যারা ছেলে মেয়ে, আমার স্ত্রীরা আপন? আমার সকাল হয় এখানে, সন্ধ্যা হয় এখানে, রাত হয় এখানে। আমি যখন আমার বাড়ি ফিরে যাই তখন দেখবো যে আমার সন্তানরা সবাই ঘুমায় গেছে। এই যে জাগরূক জীবনে তোমরা ছিলে আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত আদরের এবং অত্যন্ত শ্রদ্ধার, কারণ তোমরা আমাদেরকে কাজ দিয়ে, মনোযোগ দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছো, যার কারণে আছে মতিন রহমান। আমি এই জন্য শাবনূর বলো, তারপরে শাবনাজ বলো, যত সিনিয়র আর্টিস্ট, সেই শাবানা টাবানা, কারো কাছে এই ঋণ আমি শোধ করতে পারবো না স্যার। আমরাও তো ঋণ শোধ করতে পারবো না আপনাদের মতো। না, এটা আমরা পরস্পরের প্রতি অবশ্যই তো ঋণ স্বীকার করবই, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, একটা শিল্পীর যদি প্রপারলি যদি সে ছবিতে পরিচালকের নির্দেশ মেনে না কাজ করে, তাহলে ওই পরিচালক সফল কখনোই হতে পারে না। আর আমি নিজেকে সফল বলে বিশ্বাস করতে পারি বা প্রমাণ করতে পারি, সেটা তোমাদের পরিশ্রমের কারণে হয়েছে, মনোযোগের কারণে হয়েছে। তাহলে আমি তোমাদের ঋণ আমি কিভাবে মানে অস্বীকার করবো বলো? স্যার এইভাবে বলবেন না। শাবনূরের শেষ ছবি আপনার ডিরেকশনে কোন ছবিটি ছিল স্যার? আমার সাথে তার শেষের এমন চাইছে সম্ভবত। এই মন চাই যে শুধু। স্যার হিরো কে ছিল? ফেরদৌস রিয়াজ। ফেরদৌস রিয়াজ ভাই। ও আচ্ছা আচ্ছা। স্যার প্রথম কোন ছবিতে নিলেন শাবনূরকে আপনি? তোমাকে চাই। তোমাকে চাই। স্যার আপনার ব্যবসা সফল কোন ছবিটি বেশি? তোমাকে চাই। তোমাকে চাই। ও, কতগুলো ছবি করেছেন আপনি শাবনূরের সাথে? 7টা 6টা বোধহয়, 6টা 6টা ছবি করেছেন। ফেরোজ বেশি করেছে, 7টা থেকে 8টা। আচ্ছা, আমার অ্যাসিস্ট্যান্ট সবচেয়ে বেশি ও করেছে, তারপরে আমি, তারপরে আর অন্যরা। আপনারা চলে গেছেন বিধায় কি শাবনূর চলে গেল অভিমান করে? তা ঠিক নেই। এটা কি হয় কি, সিনেমায় একটা একটা ইয়ে হয় আর কি, মানে যৌথ কাজের একটা আনন্দ থাকে আর কি। জি স্যার। মানে যৌথ কাজ, মানে আমি ওর সাথে কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি নিরাপদ বোধ করি। স্বাভাবিকভাবে ওদের কাজগুলো তারা বেশি করে আর কি, বিশেষ করে স্টার শিল্পীরা, কারণ তাদের যে ইমেজটা প্রপারলি সেটা পর্দায় আসছে কিনা, সেটাতে সে লোক বাছাই করে কাজগুলো করে, বিদায় টিকে থাকে। তো এখন মনে করো আমরা যারা তাকে নিয়ে কাজ করতাম, তারা তো অনেকেই নাই। স্বাভাবিক এই শূন্যতা তাকে হয়তো পীড়া দেয়, সে হয়তো আত্মবিশ্বাস খুঁজে পায় না যে আমি কার কাছে যাব, কে আমাকে সে প্রপার ট্রিটমেন্ট দিবে বা আমার কষ্টগুলো বুঝবে, যে আমাকে বলবে যে শটের এই সময়ে তুমি চোখের পানিটা ফেলবে, তার আগে না। তো এই যে একটা তার প্রতি যে যত্ন নেওয়া, তাকে বুঝিয়ে দেওয়া, তার মানে মনোযোগটাকে ধরে তাকে আকৃষ্ট করা, হয়তো সেরকম বিশ্বাস পায় না, এই জন্য হয়তো শাবনূর অভিমান করে চলে গেছে, আমার মনে হয়। নাহলে ওর
যাওয়ার সময় হয়েছিল না। না, এটা সত্যি কথা স্যার, এটা আসলেই সত্যি। ওর তো যাওয়ার আরো সময় 10টি বছর একদম ইজিলি ইজিলি থাকতে ইজিলি পারতো ইজিলি স্যার, ইজিলি যদি একটু ও মেনটেন করতো যতটা ফিগারটা। মনোযোগী ছিল আর 10 বছর ও নিজেকে ধরিয়ে রাখতে পারতো। আফসোস, খারাপ লাগে স্যার ওর জন্য। অনেক কষ্ট লাগে। স্যার, শাবনূরের সাথে একটি মজার স্মৃতি মনে করবেন, দর্শক জানি একটু। আরে শাবনূরের সাথে মজার স্মৃতি কেন বলবো? শাবনূর কত বড় ডিভোটেড আর্টিস্ট সেটা জানতে চাও, কতটা মানে মনোযোগী আর্টিস্ট সেটা জানতে। জি স্যার, একটু বলবেন স্যার। আমরা বিয়ের ফুলে শুটিং করছি, সাগরের পানি তোকে নামিয়ে দিয়েছি, মাসুম বাবুল পরিচালনা করছে, নৃত্যের পরিচালনা করছে, ও একা পানির ভিতরে শটগুলো দিচ্ছে। সাগরের পানি প্রায় আধা ঘন্টা 40-45 মিনিট শটটা ওকেই হচ্ছে না। সে একবারও বলতেছে না যে আমাকে তোলো, কারণ তাকে বলতে হবে যে তুমি উপরে ওঠো। কারণটা হলো ও বলে শর্ট টেক করেন আপনি, যতক্ষণ শর্ট না হয়েছে আমি আছি। ও যখন শর্টটা দিয়ে উঠলো, ওঠার পরে যখন বালিতে পা রেখে যখন এই পা রেখে যে হাঁটছিল, দেখলাম বালিটা দেখুন লাল হয়ে গেছে। তার মানে পাটা কেটে গিয়েছিল স্যার। পাটা সে পচার শামুকে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পাটা কেটে গেছে। এই পায়ের কাটা নিয়ে সে প্রায় 40 থেকে 45 মিনিট পানির মধ্যে আছে, কাউকে বুঝতে দেয়নি। My God, সেই কারণেই স্যার শাবনূর। এটাই সাবধান, বুঝতে দেয়নি। তারপরে তো রক্ত বন্ধ হচ্ছে না, তারপরে সে ডাক্তার নিয়ে ব্যান্ডেজ দিয়ে ডাক্তার বলছে যে ওকে মুভমেন্ট করানো যাবে না, শুটিং আপনার হবে না। হলো রাতের বেলা শর্ট, বলে আমি শুটিং করবো। মাসুম বাবুকে বললো কীভাবে করবো? বললো তাহলে ক্রেনটলি নিয়ে আসো, ক্রেনটলি উপরে শাবনূর থাকবে, শাড়ির আঁচল দিয়ে পা ঢেকে দেবো। তারপর সে শর্ট দিয়েছে। My যে God, এই ব্যস্ত শিডিউল, এই আয়োজনে আমি প্রডিউসারের ক্ষতি করতে পারবো না। শাবনূরের গুণ বলে শেষ করে যাবে না। ও যেমন পাগল, তেমনি সে কাজকে বেশি পাগলের মতন ভালোবাসে। এটা শিল্পীর একটা আলাদা বৈচিত্র্য, এগুলো আমরা খুঁজে পাবো না। এই গুণটা কি শাবানা আপারও ছিল? হ্যাঁ, শাবানা আপা বলছে। শাবানা আপা কখনো বলতো না যে তার বাচ্চাটা হসপিটালে আছে। বাচ্চাকে ভর্তি করে স্যালাইন দিয়ে সে আমার এই 2 নম্বর ফ্লোরে শুটিং নিয়ে আসছে। কোন ছবি স্যার? অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস। এখন দূরে আছে, কিন্তু যোগাযোগ রাখে, ফিল করে, অনেক কষ্টের কথা বলে যে কে কেমন আছে, বড় জানতে চায় এফডিসি কে কেমন আছে, কার সাথে দেখা হলো, কী হলো। তার মানে মনটা মনে হয় এফডিসির এই চত্বরের মধ্যে পড়ে থাকে। সবার কথা জিজ্ঞেস করে, অনর্গল কথা বলে, কে কেমন আছে, গাছটা কেমন আছে। শাবনূর যেমন একটা মানবিক গুণও আছে ওর, শাবানা ম্যাডামের অনেক মানবিক। স্যার রিসেন্টলি যে দেশে এসে তারপর আবার চলে গেল স্যার, মাঝখানে কিছু কথা বলেছিল কিছু ছবির ব্যাপারে স্যার। এই আমি যেটা বলতে চাই স্যার, যে প্রিয়তমাটা যেমন প্রিয়তমা দিয়ে যেমন কামব্যাক নতুন করে আবার করেছে সাকিব ভাই, এটাই কি আমাদের শাবনূরের মাথায় ঢুকেছিল কিংবা ঢুকিয়েছিল স্যার? না না না, যে কারণেই এত বাড়াবাড়ি করেছে আলাদা, প্রিয়তমের পরিশ্রম না, আলাদা। যে এরকম করে ট্রার্নিং করালে হয়তো আবার স্যার এইটাকে আপনি আসলে ব্যাখ্যা কিভাবে? বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে সে চলে আসছে, আর ও হয়তো আমি বলি যে সিনিয়র হয়তো কারোর সাথেই সেভাবে পরামর্শ করার সুযোগ পায়নি। আর যারা তাকে নিয়ে এত মাতামাতি করেছে তাদেরকেও আমি বলবো যে একটা সুপারস্টারকে নিয়ে মাতামাতি করে আমি কি নিজেকে এস্টাবলিশড করলাম না তার 12টা বাজালাম? আমরা যখন দেখেছি তখন আমাদেরও কষ্ট লেগেছে যে এই মাতামাতিটার ফলাফলটা কী। হ্যাঁ, যদি সেরকম একটা ছবি তৈরি হয় আগামী দিনে তাহলে ওই মাতামাতিটা ঠিক প্রপার হয়েছে, না হলে আমি বলবো যে এটা অন্যরকম কোনো বাণিজ্যিক উদ্দেশ্য এর ভেতরে আছে। হয় তার ইমেজটাকে শেষ করে দেওয়ার চিন্তা করা হয়েছে, নাহলে তাকে দিয়ে বাণিজ্য করার চেষ্টা করে। যেমন তোমাকে নিয়ে আমরা বাণিজ্য করেছি, তোমাকে দিয়ে না এটা সেটা না চাই দিয়ে আমরা ছবি হিট করেছি, প্রডিউসারের পকেটে টাকা দিচ্ছি, তাই না? উদ্দেশ্য কত রকম থাকে। শিল্পীকে মর্যাদা দেওয়া আবার শিল্পীকে কাজে লাগানো কিন্তু এক জিনিস না। শিল্পীকে প্রপারলি যদি আমি তাকে কোনো রোল দিয়ে তাকে যদি এস্টাবলিশড করি, তাকে যদি হাইলাইট করি, তাহলে শিল্পীকে মর্যাদা দেওয়া হলো। আর তাকে ব্যবহার যদি করি, সেটা তো আমার ব্যক্তির স্বার্থ বা গোষ্ঠীর স্বার্থ বা প্রযোজকের স্বার্থ। একটা শিল্পী যে কোনো মুহূর্তে এসে টার্ন করতে পারে। এখন মনীষা করে করছে না, মাথায় চুল না উইক করে কিন্তু সে
ইয়া করছে তোমার এই যে বোম্বের যে যে বেশ্যাপল্লীর উপরে যে ছবিটা, ও কিন্তু প্যারালাল ক্যারেক্টার সেখানে। তার কই তার চুল নাই, কিছু নাই, সে পুরা বলিউড ইন্ডাস্ট্রি থেকে আউট হয়ে গেল, তাই না? হীরামান্ডি তো সুপারহিট করবে, তো সে তো করছে। তো এটা তো ফিল্মের ইতিহাসে এটা নতুন কিছু না আর কি। আর সামনে তো লুভি না যে সে এসে আবার নতুন করে অনেক কিছু করে ফেলবে। আল্লাহকে যথেষ্ট সম্মান দিছে, যথেষ্ট মর্যাদা দিছে, যথেষ্ট অর্থ দিছে। যাদের স্নেহে, যাদের পরিশ্রমে, যাদের গবেষণায় তুমি অনেক সুন্দর পারফরমেন্স করে দর্শকের মনোযোগ সৃষ্টি করেছে, সেই সময়ের অনেকেই এখনো আছে এবং তাদের চিন্তা শক্তি এখনো কিন্তু লোপ পায়নি। রাইট। অর্থাৎ তাদের যদি একটু পরামর্শ নেয় যে কীভাবে পথ নির্দেশনা আমি নিব, কীভাবে করব, আমার মনে হয় তাহলে তারা হয়তো নিশ্চয়ই খারাপ কোনো পরামর্শ দিয়ে তার এই যে ব্রাইট ক্যারিয়ার বা ব্রাইট তার যে জনপ্রিয়তা নষ্ট করবে না। আমার মনে হয় তারা সবাই তাকে ভালোবাসে, বিশিষ্টভাবে ভালোবাসে, সে সবার কাছে জনপ্রিয় হয়ে থাক। আমার মনে হয় তারা পরামর্শ দিতে পারে, পরামর্শটাও নেওয়া উচিত বলে আমি মনে করি। সবাইকে দিয়ে তো সব কথা বলানো যায় না স্যার, আর সবার কথা সবাই শুনে না স্যার। আপনাকে দেখে আমার মনে হলো যদি আপনি ওর জন্য কিছু বলেন, তাহলে ও যদি এই ভিডিওটা চোখে পড়ে, যদি একটু হলেও রিয়ালাইজ করে। আমরা তো ওকে অনুভব করি না, আমরা ওকে ভাবি। ও নাই আমাদের, কিন্তু আমাদের তো ভাবনার ভিতরে সে আছে। তাহলে যে ভাবনার মধ্যে কে থাকে? প্রিয়জনরা থাকে। প্রিয়জনরা থাকে স্যার। একটা প্রিয়জনের কিছু ক্ষতি হবে এটা তো আমি চাইবো না, না। ও আমার কাছে প্রিয়জন মানে কি, সর্বদাই সে প্রিয়জন, তার খারাপটা আমার কষ্ট লাগবে। তো সেই জন্য এখন ও যথেষ্ট বুদ্ধি রাখে, যথেষ্ট মেধা রাখে, বিদেশে মানুষ হচ্ছে, তৈরি হচ্ছে, বিদেশের অনেক চিন্তা তার ভিতরে আছে, আধুনিক মানুষের মনস্কতা আছে, আর নিশ্চয়ই সে ভুল করবে না। এটা কনফিডেন্স স্যার আপনার। হ্যাঁ, ও ভুল করতে পারে না, ফাইন, ও এই দোয়াই ভুল করি করবে না। আমরা দেখছি হয়তো ভুল হচ্ছে, কিন্তু আমার মনে হয় না সে ভুল করবে। তাই স্যার, আমার মনে হয় কনফিডেন্স, এটাই জানি হয় স্যার। নিশ্চিত থাকো শাবনূর ভুল করবে না। আমাদের আরেকজন বড় বোন, আমার শ্রদ্ধেয় যে শাবনাজ আপু, শাবনাজ আপুর সাথে নাইম ভাইয়ের সাথে আপনার কয়টা ছবি? আর শাবনাজ নাইমের সাথে একটাই ছবি। শাবনাজ নাইম তাদের পছন্দের পরিচালক হিসেবে আমাকে নির্বাচন করে আগুন জ্বলে, সেই একটাই ছবি তার সাথে আমাদের হয়েছে। কিন্তু অন্য প্রযোজকের কোনো ফাইন্যান্সে ওকে নিয়ে আমি ছবি বানার কোনো সুযোগ হয়নি আমার। স্যার, শাবনাজ আপার আর নাইম ভাইয়ের যে দীর্ঘ একটি বিবাহিত জীবন, যেখানে কোনো আমরা টু শব্দ শুনিনি, এই বিষয়টা আপনার কেমন লাগে স্যার? আচ্ছা, দাম্পত্য জীবনের সুখের প্রথম শর্ত কি? বিশ্বাস। বিশ্বাস। ওরা পরস্পরের প্রতি প্রচুর বিশ্বাসী। বিশ্বাসে যদি কোথাও খণ্ড যদি বিচ্যুতি ঘটে, তে সংসার টালমাটাল হবে। বিশ্বাস হলো একটা চলমান নৌকা, নৌকার পাটাতনের নিচে যেটা থাকে, যদি একটু কোথাও যদি বিশ্বাসের ভাঙতি হয়, তা আস্তে আস্তে স্রোতের পানি সেই নৌকার ভিতরে চলে যাবে। এরা এমনভাবে নিজেদের জীবনকে মেনটেন করেছে, বা পরস্পরের প্রতি শুধু বিশ্বাস না, অ্যাডজাস্ট। একটা মানুষের সব কিছু ভালো লাগবে না, যেটা লাগছে না সেটাও সে অ্যাডজাস্ট করে নিচ্ছে। তো এরকম দম্পতি পাওয়া খুব মুশকিল সিনেমায়। অনেকে বিশ্বাসের অভিনয় করে সংসার করে, আর একটা পূর্ণ বিশ্বাসে সংসার করে, কথা শেষ। কতটুকু এই বিষয়টা আনন্দ দেয় না? অবশ্যই আনন্দ দেয়। এটা কেন এক্সাম্পল হয় না অন্যদের জন্য? মানুষ কি বিরোধ ছাড়া থাকতে পারে বলো? আরে খাবার বসেও তো আমি বলতে পারি তোমার রান্নাটা ভালো হয়নি, এটাও তো অনেকে মেনে নিতে পারে না। কিন্তু আমরা সংসার জীবনে তো মেনে নিচ্ছি, বা যাকে বলছি তোমার রান্না ভালো হয়নি, সে কিন্তু হাসি মুখে বলছে কালকে তোমাকে ভালো রান্না করে খাওয়াবে। তো সংসারটা তো এরকমই, তাই না? আর এত পরস্পরের প্রতি নির্ভরশীল এবং বিশ্বাসী, আমি ওদের জন্য অনেক প্রার্থনা করি, খুব ভালো লাগে। স্যার, একটি ছবি করেছেন, একটি ছবির একটা স্মৃতি স্যার শেয়ার করবেন, যে এই স্মৃতিটা আপনার মনে আছে কিংবা ভালো লাগার দুজন মানুষের। আচ্ছা দেখো, তোমার হয়তো মনে নাই, তোমাকেই আমি সেই কথা বলি। যখন আগুন জলে ছবিটা করছিলাম, তখন তোমার একটা এফডিসিতে একটা ঝামেলা হচ্ছিল। আচ্ছা, ওই যে সন্ত্রাসী ছেলে পেলে অনেক ঝামেলা হচ্ছিল।
তোমাকে আমি নিয়ে যাব কি যাব না, কিন্তু তোমার প্রতি আমার একটা দুর্বলতা ছিল, কারণ তোমাকে আমি প্রথম দেখেছিলাম আজিজুর রহমান ছবিতে, দিল ছবিতে সম্ভবত। দিল ছবিতে কাজ করছে। তো অপূর্ব, আমাকে আজিজুর রহমান সাহেব বারবার বলে যে দেখ তো এই মেয়েটা এত সুন্দর, মেয়েটা এত সুন্দর, মানে এত সুন্দর, মানে আমি দেখছি যে একজন পরিচালক আমার যিনি সিনিয়র এবং আমার ওস্তাদ, সে বারবার বলতেছে, মমতাজ বলতো, না আজিজুর রহমানের মানে কথা সে আমাকে বলছে, মমতাজ বলতো। হ্যাঁ বলে এত বোম্বের সুন্দর, মমতাজ। এত সুন্দর, কি দুর্ভাগ্য দেখ আমরা তাকে মানে সুযোগ দিতে পারছি না। সে আমার নায়িকার বান্ধবী হয়ে কাজ করছে, তুমি দেখো তার পারফরমেন্স দেখছো, মানে আমাকে সে, আমি সে ছবিতে প্রায় শুটিংয়ে যেতাম, তো তখন থেকে তোমার প্রতি আমার একটা দুর্বলতা ছিল যে ওকে কি কোথাও কোনো একটা জায়গা করে দেওয়া যায় না। সেই সময় তোমার একটা দুর্ঘটনা, জি। সেই সময় দুর্ঘটনার সময় ওকে আনবো কিনা, নাইম আমাকে বললো যে অবশ্যই নাসরিন আসবে, শাবনূর বললো অবশ্যই নাসরিন আসবে, বলে দেখ আসবে, কিন্তু আমি তো এখানে অনেক এক্সট্রা সাধারণ যারা সহশিল্পী তাদের জায়গা, বললো আপনি চিন্তা করেন না, ও আমাদের সাথে থাকবে। আমি এই দুইজনার মানবিক গুণ আমি বিস্মিত হয়ে গেছিলাম যে মানুষ হিসেবে কত ঊর্ধ্বে নাইম না শাবনাজ আর কি। আমার সম্ভবত মনে হয় তাকে তোমাকে নিয়ে তাদের ডাক বাংলাতে কয়েকদিন হয়তো এটা সেভ করে রেখেছিল, সেভ করে রেখেছিল, আঙ্কেলও ছিল শাবনাজ তাই আপুর না আব্বু। আপু, তাই না? তো এইটা ভাই, সিনেমায় তো অনেক ভালো কাজ করে, সেগুলো তো প্রশংসা আমরা করতেই পারি, তো মানবিক গুণেরও তো কিছু ভালো কাজ থাকে। এটা আমাকে এখনো মনে খুব স্মরণ করায় যে অসম্ভব ভালো মানুষের গুণ এটা। আসলে এই দিনগুলো মনে পড়লে আসলে সেই কারণেই হয়তো টান আসে, বারবার আসি। এগুলো আসলে ভুলার মতো না, আর মৃত্যুর আগে এখান থেকে যেতেও চাই না, আর মানুষগুলোকে ভুলতেও চাই না। হ্যাঁ, এগুলো খুব মধুর স্মৃতি আর কি। যে এই যে শাবনূর, শাবানা, শাবনাজ আপু, এই যে তিনজন মানুষের কথা নিয়ে আলোচনা হলো স্যার, তিনটি মানুষই একটি মানুষের হাত ধরে আসা। এটা হলো ক্যাপ্টেন এহতেশামের এই, মানে এটাকে বলা হয় দিব্যচক্ষু আর কি, মানে আমি যা দেখছি সেটা একরকমভাবে দেখছি, তুমি যেটা দেখছো আমার দেখাটা তুমি দেখতে পাচ্ছ না। আচ্ছা স্যার, এটা কিন্তু অনেক দামি একটি কথা। এটা হলো থার্ড আই, মানে ও দেখে বুঝে ফেলছে যে এই মেয়েটার ভিতরে এই সম্ভাবনা আছে, কিন্তু মেয়েটা আমার পাশ দিয়ে যাচ্ছে। এই জন্যেই শিল্পী একটা কথা বলে যে মানুষ যা দেখে শিল্পী সেটা দেখে না, আর শিল্পী যেটা দেখে মানুষ তা দেখতে পায় না। ফাইন স্যার। সে শাবানা, শাবনূর, শাবনাজ, সে ক্যাপ্টেন এহতেশামের চোখে দেখা শিল্পী, যেটা আমরা কখনোই ওইভাবে দেখতে পাইনি, আমরা ব্যবহার করেছি, কিন্তু ও দেখে বুঝে ফেলছে যে এর ভিতরে সে ধরনের একটা স্পার্ক আছে, একটা চমক আছে। তো এই জন্য ওনার এই ক্রেডিটটা ক্যাপ্টেন এহতেশাম সাহেবের, আমাদের জন্য নয়, আমরা জাস্ট ইউজার, ব্যবহার করছি। নতুন যারা এসছে তাদের জন্য একটু যদি বলতেন যে আসলে আগের যারা ছিলেন এই শিল্পীগুলোকে ফলো করতে বলবেন স্যার। না, ওদের তো আচরণ তো তারা জানে নেই, ওদের তো ব্যক্তি অভিজ্ঞতা তাদের তো নাই, তাই না? তারা কিভাবে শিল্পী হিসাবে নিজেদেরকে স্টাবলিশ করছে, কি পরিশ্রম করছে, কি মনোযোগ দিছে, এই শিল্পীরা তো সে কিছু দেখার কোনো সুযোগ হয়নি, বা আমরা কোথাও কোনোভাবে লিখেও কিছু রাখিনি যে যেটা দেখে পড়েও যারা জাননি যে শাবানা ম্যাডাম 10টা 30 মানে 10টা 30। স্যার অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমি অনেক ক্ষুদ্র মানুষ, তাদের সামনে যে বসে আমি কথা বলেছি এটাই মানে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আপনারা এতক্ষণ আমার মতিন স্যারের সাথে অনেক গল্প শুনলেন, স্যার অনেক সুন্দর করে গল্পগুলো বললো। জানি না আপনাদের কেমন লাগবে, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে। স্যারের জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকেন, বাংলাদেশটাকে ভালো রাখেন, বাংলাদেশ বাঁচলে আমরা বাঁচব। তাই আমি সবার কাছে অনুরোধ করি, আমরা যারা সিনেমার শিল্পী, একদিনে তো কেউ শিল্পী হয় নাই, আমাদের অনেক পরিশ্রম আছে, অনেক ত্যাগ আছে, ব্যর্থতাও থাকতে পারে, নিশ্চয়ই আছে। তারপরে বলি বাংলা সিনেমাকে ভালোবাসেন, তাহলে আমাদেরকে ভালোবাসা হবে। আপনাদের ভালোবাসায় আমরা তৃপ্ত থাকতে চাই, আনন্দে থাকতে চাই। ধন্যবাদ সবাইকে।